মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন ঐশিক মজুমদারের কাহিনী অন্ধকারের উৎস হতে। অন্ধকারের প্রতি ভয় আমাদের আজকের নয়, কিন্তু এই ভয়ের উৎস অন্ধকার নাকি মহাবিশ্বের ৯৫%। ঠিক কেন ভয় পাই আমরা অন্ধকারে? অন্ধকার কি সত্যিই গিলে নিতে চায় আলোর জগৎকে? শুনতে থাকুন ঐশিক মজুমদারের কাহিনী অন্ধকারের উৎস হতে। এই মহাবিশ্বের মাত্র ৫% যে দৃশ্যমান বা আলোকিত জগৎ, এ কথা কি আপনারা জানেন? সম্ভবত না। আমিও জানতাম না। বিশুদা জানত। সেই আমাকে বলেছিল। বিশুদা বলতে বিশ্বনাথ চৌধুরী, দমদম রেডিও গলির চৌধুরী বাড়ির ছেলে। ছোটবেলায় আমরা ওই অঞ্চলে ভাড়া থাকতাম। বিশুদা নাকি একসময় ভারী মেধাবী ছাত্র ছিল। ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এসে গবেষণা করত। সেই গবেষণা করতে করতেই হঠাৎ কিসে যেন প্রচণ্ড ভয় পেয়ে তার মাথা খারাপ হয়ে যায়। তারপরই সে বাড়ি ফিরে আসে। দিনের বেলা মোটামুটি স্বাভাবিকই থাকত, কিন্তু রাত নামলেই শুরু হতো তার ভয় পাওয়া। অন্ধকারকে কেন জানি না সহ্য করতে পারত না। ঘরে সবসময় উজ্জ্বল আলো জ্বালিয়ে রাখত। তাছাড়াও হাতের কাছে রাখত একটা ইলেকট্রিক টর্চ। লোডশেডিং হলেই সেই টর্চ জেলে পরিত্রাহী চিৎকার শুরু করত, যতক্ষণ না কোনো রকমের আলো জ্বালানো হচ্ছে। বিনোদ জেঠিমা, বিশুদার বাবাকে আমরা বিনোদ জেঠু বলে ডাকতাম। ওর মা ছিলেন আমাদের বিনোদ জেঠিমা। সবসময় ছেলের ঘরে একটা বড় কেরোসিনের হ্যারিকেন মজুত রাখতেন, যাতে লোডশেডিং হলেও আলো জ্বালাতে দেরি না হয়। আমি যে সময়ের কথা বলছি সেটা হলো বিগত শতাব্দীর ৮০-র দশকের শেষ দিক। আমার সমবয়সীরা স্মরণ করতে পারবেন, সে সময় লোডশেডিং হতো খুব ঘন ঘন। বিশেষ করে সন্ধ্যা নামতে না নামতেই আলো অন্ধকারের লুকোচুরি খেলা শুরু হয়ে যেত। বিদ্যুতের আলো নিভে গেলেই পাড়ার সমস্ত বাড়ি আর রাস্তা থেকে কম বয়সীদের গলায় একটা সম্মিলিত যা শব্দ অপার্থিব হাহাকারের মতো গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ত। উত্তেজনা ও হতাশার মিশ্র অনুভূতি জড়ানো সেই ধ্বনিতে আমিও বহুবার গলা মিলিয়েছি। এত কথা বলার উদ্দেশ্য একটাই, বোঝাতে চাইছি যে আমরা সকলেই সেই সময় লোডশেডিং বা অন্ধকারে মোটামুটি অভ্যস্ত ছিলাম। লোডশেডিং হলে ভয় পাওয়াটা কোনো মতেই স্বাভাবিক ঘটনা নয়। আগেই বলেছি, বিশুদা দিনের অধিকাংশ সময় সুস্থ স্বাভাবিক থাকত। আমি তখন ক্লাস 8-এ পড়ি। বেলার দিকে প্রায় বইপত্র নিয়ে তার কাছে বিজ্ঞান আর অঙ্কের পড়া বুঝতে যেতাম। সেই সব বিষয়ের যে কোনো সমস্যার সমাধান একেবারে জলবৎ তরলং করে বুঝিয়ে দেওয়ার আশ্চর্য ক্ষমতা ছিল তার। বিশুদা সবকিছু জানে? একবার অবাক হয়ে বাবাকে এসে বলেছিলাম। বাবা মুচকি হেসেছিলেন। তা তো জানবেই, একে ওর নাম বিশু, তাই আবার পাগল। রবি ঠাকুর পড়লেই দেখবি সবকিছু জানাটা বিশু পাগল চরিত্রের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। যেহেতু সে পাগল, তাই সবার চেয়ে বড় জ্ঞানী এবং দার্শনিক তাকে হতেই হবে। পরক্ষণেই হয়তোবা নিজের পেয়ারা ঠাট্টাতে নিজেই লজ্জা পেয়ে মায়ের দিকে তাকিয়ে যোগ করেছিলেন, তবে ছেলেটা সত্যিই খুব ব্রিলিয়েন্ট ছিল।
কার যে কখন কি হয়। মা দুঃখ দুঃখ মুখ করে ঘাড় হেলিয়ে তার কথায় সায় দিয়েছিলেন। সে বিশুদা যতই জানুক, এই মহাবিশ্বের মাত্র 5% আলো, এই তথ্যটা আমার পুরোপুরি বিশ্বাস হয়নি। বলো কি বিশুদা, মাত্র 5% আলো? তার মানে বাকি 95%ই অন্ধকার? হ্যাঁ রে, তার মধ্যে 25% ডার্ক ম্যাটার বা কৃষ্ণ পদার্থ, আর বাকি 70% ডার্ক এনার্জি বা কৃষ্ণ শক্তি। আর এটাই সম্ভবত 20 শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার। দেখ, আলো অথবা মানুষের পরিচিত অন্য কোনো রশ্মি ওই অন্ধকারে প্রতিফলিত হয়ে তাকে দৃশ্যমান করে তুলতে পারে না, কিন্তু না দেখা সেই বিপুল পরিমাণ পদার্থ ও শক্তির উপস্থিতির প্রমাণ পাওয়া যায় পরোক্ষভাবে। তাদের প্রভাবেই তো বিভিন্ন ছায়াপথ ও সেসব ছায়াপথের অন্তর্গত নক্ষত্রের পরিবর্তন ঘটে। তাহলেও সব জিনিস তো আমাদের পৃথিবী থেকে অনেক দূরে আছে, তাই না? ছায়াপথের কথা বলছো যখন? তোর বোকা, পৃথিবী কি ছায়াপথের বাইরে? অবশ্য আইআইএসসিতে আমি যখন প্রথম এই নিয়ে গবেষণা শুরু করি, তখন আমার ধারণা অনেকটা এইরকমই ছিল। কাজ করতে করতেই তো বুঝতে পারলাম। কি বুঝতে পারলে বিশুদা? ওই বিপুল অন্ধকারের জগৎ আমাদের চারপাশেই আছে। আলোর জগতের সাথে মিলেমিশে আমাদের দৃশ্যমান জগতে কোনোভাবে আঁধার নামলেই ওই জগৎ চায় এখানে হানা দিয়ে এই জগৎটাকেও নিজের অধিকারে আনতে। সে কিভাবে? ধর, দৃশ্যমান জগতের কোনো একটা জিনিসের মধ্যে নিজের জগতের কিছু বৈশিষ্ট্য ঢুকিয়ে দিল, কিংবা এই জগতের কোনো একটা জিনিস সরিয়ে নিয়ে তার জায়গায় নিজের জগৎ থেকে কাছাকাছি কিছু একটা রেখে দিল। খুব খুঁটিয়ে না দেখলে তফাৎ বোঝা যাবে না, কিন্তু দৃশ্যমান জগতে অন্ধকার নামলেই এরকম কিছু সূক্ষ্ম পরিবর্তন হয়ে যায়। আচ্ছা বিশুদা, এই কারণেই কি লোডশেডিং হলে তুমি এত ভয় পাও? লোডশেডিং হলেই তো অন্ধকার জগৎ নিজের প্রভাব বিস্তারের সেই সুযোগটা পায় রে। কিন্তু শুধু লোডশেডিংকেই দোষ দেওয়া কেন? গাঁ ঘরে তো শুনেছি রাতের বেলা অনেক জায়গায় ঘুটঘুটে অন্ধকার থাকে। সেসব জায়গায় কি বলে, ওই তুমি যা বললে সেসব ঘটে না? ঘটে তো, ঘটে। সেই জন্যই গ্রামের মানুষ ওইসব জায়গাকে ভুতুড়ে বলে। রাতের বেলা সেখানে যায় না, বা কচ্ছিত যেতে হলেও আলো নিয়ে তৈরি হয়ে যায়। তাই অন্ধকার জগৎ তাদের বাগে পায় না। কিন্তু লোডশেডিং এর ব্যাপারটা আলাদা। শহরে মানুষ বিদ্যুতের আলোয় অভ্যস্ত, অন্য আলো জ্বালিয়ে রাখে না। হঠাৎ করে কারেন্ট চলে গেলে একটা জায়গা তো কিছুক্ষণের জন্য অন্ধকারে ডুবে যায়। অন্য আলো জ্বালানোর আগে সেখানে যদি সেজন্যই বলছি, লোডশেডিং হলে খুব সাবধানে থাকবি। লোডশেডিং এর মধ্যে কি হয় কোনো ঠিক নেই। অত কম বয়সে বিশুদার জটিল প্রতিপাদ্য বিষয়ের পুরোটা অনুধাবন করা আমার পক্ষে সম্ভব হয়নি। তবে তার একটা কথা সম্ভবত সেই সময় থেকেই মাথায় গেঁথে যায়, লোডশেডিংয়ের মধ্যে কি হয় কোনো ঠিক নেই। তবে এর দরুন যে আমার জীবন দর্শনে খুব বড় কোনো পরিবর্তন এসেছিল এমন নয়। গ্রীষ্মপ্রধান দেশে লোডশেডিং কারোর কাছেই সহনীয় নয়। বিশেষ করে আমাদের ছেলেবেলায় ঘরে ঘরে ইনভার্টারের চল হয়নি।
আর সাধারণ মধ্যবিত্ত পরিবারে জেনারেটর ছিল অলীক স্বপ্ন। গরমের সন্ধ্যায় লোডশেডিং হলে ঘামতে ঘামতে কেরোসিনের লম্ফ বা হ্যারিকেনের সামনে পড়তে বসা ছাড়া গতি ছিল না। সুতরাং আর 5 জনের মতো লোডশেডিং জিনিসটা আমারও বেশ অপছন্দেরই ছিল। কিন্তু তাই বলে ভয় পাওয়ার মতো কিছু ঘটেনি। হয়তো সেই কারণেই বিশুদার ওই কথাটা, লোডশেডিংয়ের মধ্যে কি হয় কোনো ঠিক নেই, তলিয়ে গেছিল বিস্মৃতির অতলে। ভেসে উঠল প্রায় 1 বছর পরে। তখন আমি ক্লাস 9-এ উঠেছি। বিশুদার অবস্থার আরও অবনতি হয়েছে। সে আর পড়ায় না। বন্ধুদের সাথে দল বেঁধে তপন স্যারের কোচিংয়ে টিউশন নিতে যাই। আপনাদের অনেকের স্মরণে থাকতে পারে সে সময় মাঠে বা পিচ রাস্তায় টেনিস বল দিয়ে ক্রিকেট খেলার খুব চল ছিল। চলতি ভাষায় তার নাম ছিল ক্যাম্বেস বল। দাম একটু বেশি হলেও জিনিসটা ছিল সরেস। সাধারণ রবারের বলের মতো কথায় কথায় ফেটে ছড়কুটে যেত না। একবার আমার অনেক উপরোধে অফিস থেকে ফেরার সময় বাবা আমার জন্য ওরকম একটা বল কিনে এনেছিলেন। সেদিন সন্ধ্যা হয়ে গেছে, কাজেই জিনিসটা নিয়ে আর মাঠে যাওয়ার অবকাশ ছিল না। ঘরেই গাঢ় সবুজ বলটাকে একটু পরখ করে দেখেছিলাম। মাটিতে ছুঁড়ে মারছিলাম, লাফিয়ে উঠে এলে আবার লুফে নিচ্ছিলাম। প্রাণ ভরে উপভোগ করছিলাম সেই মহার্ঘ বস্তুর স্পর্শের অনুভূতি। বিপত্তিটা ঘটল 6ষ্ঠ অথবা 7ম বার ছোঁড়ার সময়। লহমার ভেতর বেশ কতকগুলো ঘটনা যেন একসাথেই ঘটে গেল। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। কানে ভেসে এলো পাড়ার কম বয়সীদের সম্মিলিত জাহ বিলাপ, এবং বলটা মাটি থেকে উঠে এসে আমার হাতের তালুতে আঘাত করল। কিন্তু সেই স্পর্শ বরফের মতো শীতল এবং কঠিন। কেউ ভয় পেলে সবার আগে তার সেই মানুষটার কথা মনে পড়ে যার উপর সে প্রথমবারের জন্য ভরসা রেখেছিল। কোনো মতে বলটা ফেলে দিয়ে আর্তস্বরে ডাকলাম, মা! কি হলো বিবু? চেঁচাচ্ছিস কেন? বলটা, আমার বলটা। এই তো তোর বল। কি হয়েছে বলের? মা নিচু হয়ে মেঝে থেকে বলটা কুড়িয়ে আমার হাতে দিলেন। অতি সন্তর্পণে জিনিসটা ধরলাম। এখন সেটা আবার নরম, তাপমাত্রাও স্বাভাবিক। তবে আগের থেকে 2টো পার্থক্য আছে। 1, বলটা এখন সামান্য বেশি ভারী। 2, তার গায়ের রঙে গাঢ় সবুজের থেকে কালোর ভাগই বেশি। আপনারা কি ভাবছেন জান, ওই বয়সেও কথাটা আমার মাথায় এসেছিল। ভারীটা মনের ভুল, আর কালচে রংটা কেরোসিন লম্ফের ম্লান আলোতে দেখার ফল। তবে এই প্রসঙ্গে আবারও 2টো কথা বলার আছে। প্রথমত, মাকে বলার পর তিনি সাবান জল আর ব্রাশ দিয়ে অনেক ঘষেও বলের সেই কালচে ভাব তুলতে পারেননি। উঠছে না, কি ময়লা যে লাগাস। দ্বিতীয়ত, ওই বল দিয়ে ক্রিকেট খেলা আদৌ সম্ভব হয়নি। ভয়ঙ্কর লাফিয়ে উঠত। প্রথম 2 দিনে বিপক্ষের 2 জন ব্যাটসম্যান জখম হওয়ার পর বলটা আমি ভয়ে ভয়ে ঘরের তাকের ওপর এক কোণায় তুলে রেখেছিলাম, আর নামাইনি। এরপর থেকেই আমি লোডশেডিংকে কিছুটা হলেও ভয় পেতে শুরু করি। সেই আতঙ্ক অবশ্য কোনোদিনই বিশুদার মতো বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছায়নি। তবে হঠাৎ লোডশেডিং হলেই দৌড়ে গিয়ে মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না আলো জ্বালানো হয়। আসলে সম্ভবত ওই বলের ঘটনাটাই বিশুদার সেই কথাটাকে অবচেতনের অতল থেকে তুলে এনে আমার কিশোর মননে পাকাপাকিভাবে ঠাঁই করে দিয়েছিল। লোডশেডিংয়ের মধ্যে কি হয় কোনো ঠিক নেই।
হয়তো সতর্ক থাকার কারণেই দীর্ঘদিন এরকম আর কোনো ঘটনার সাক্ষী হতে হয়নি। ভয়টাও ধীরে ধীরে কমে এসেছিল। অবশ্য তার পেছনে মাধ্যমিক পরীক্ষার পড়ার চাপেরও একটা ভূমিকা ছিল। সেই চাপে পিষ্ট হয়ে অন্য কথা ভাবার অবসর মিলত না। মাধ্যমিকের পরে 3 মাসের ছুটি পাওয়া গেল। ছুটি মানে ছুটি, কারণ সে যুগে অভিভাবকরা একটা পরীক্ষা শেষ হলেই পরবর্তী পরীক্ষার প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের ব্যতিব্যস্ত করে তুলতেন না। কি করা যায় ভাবছি, এমন সময় ছোট মামা আর ছোট মামিমা কয়েকটা দিন তাদের বাড়িতে কাটিয়ে আসতে ডাকলেন। ছোট মামা মায়ের থেকে বয়সে অনেকটাই ছোট। তিনি মামিমা আর সবসময় কাজের মেয়ে লক্ষ্মীকে নিয়ে বাগবাজারে একটা পুরনো বাড়ির একতলায় ভাড়া থাকতেন। যখনকার কথা বলছি তার মাস 6 আগেই তার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে বিশাখা। সেখানে গিয়ে আমার সময়টা চমৎকার কাটছিল। পাড়াটা নিরিবিলি, অধিকাংশ বাড়ি পুরনো আমলে তৈরি। ছোট মামা সকালবেলা অফিসে বেরিয়ে যেতেন। ঘরের কাজ আর বিশাখাকে সামলানোর ফাঁকে ফাঁকে মামিমা আমার সঙ্গে গল্প গুজব করতেন, তোফা রান্না করতেন। সেটাও ছিল সেই কিশোর বয়সের অন্যতম আকর্ষণ। দিনটা ছিল শনিবার। সন্ধে 7টা থেকে 8টার মধ্যে কোনো একটা সময়। মামা তখনও ফেরেননি। মামিমা লক্ষ্মীকে দিয়ে কিছু একটা আনতে দোকানে পাঠিয়েছেন। নিজে বিশাখাকে আমার জিম্মায় রেখে রান্নাঘরে ঢুকেছেন। আমি খাটে শয়ান বিশাখার পায়ের দিকে বসে হাত নাড়ছি। সে গভীর মনোযোগের সাথে দেখার চেষ্টা করছে। এমন সময় ঝপ করে অন্ধকার নেমে এল। বিশাখা সম্ভবত ভয় পেয়ে তারস্বরে কেঁদে উঠল। নতুন পরিবেশ, টর্চ বা হ্যারিকেন কোথায় আছে জানা নেই। কাজেই সেই সূচিভেদ্য অন্ধকারে চুপচাপ বসে থাকা ছাড়া কিছু করার রইল না। একবার শুধু মামিমাকে চিৎকার করে বললাম, মামিমা, বনু কাঁদছে। রান্নাঘর থেকে সাড়া এলো, আসছি বিবস্বান। ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। বিশাখার কান্না হঠাৎ করেই থেমে গেল, যেন তার মুখের উপর বালিশ চাপা দিল কেউ। কিছুক্ষণের অশুভ স্তব্ধতা, তারপর শিশুর গলাতেই একটা অনুচ্চ হাসির আওয়াজ শোনা গেল। সে হাসিতে এমন কিছু ছিল যাতে আমার শরীরের সমস্ত রোম খাড়া হয়ে উঠল। একটা লম্ফ হাতে ঘরে ঢুকলেন মামিমা। কই বিবস্বান, খুকি কাঁদছে কোথায়? ও তো হাসছে। আমার মুখে কোনো উত্তর জোগাল না। খুকি অর্থাৎ বিশাখা খলখল করে হাসছে বটে, তবে সেই হাসিতে যেন মিশে রয়েছে সুস্পষ্ট বিদ্রূপের আভাস। এবং বিশাখা সারা জীবন মামা মামির কান্নার কারণ হয়েছিল। 5-6 বছর বয়স থেকেই তার নিষ্ঠুরতার নিদর্শন দেখে সবাই শিউরে উঠত। অদ্ভুত কৌশলে সে টিকটিকি আরশোলা পিঁপড়েদের ধরে ফেলত, তারপর অনেকটা সময় নিয়ে তাদের খুঁচিয়ে খুঁচিয়ে মারত। 10 বছর বয়সে একটা বাচ্চা কুকুরের গায়ে ফুটন্ত জল ঢেলে দিয়েছিল, আর কিছুদিন পর থেকে মানুষের গায়েও হাত তোলা শুরু হলো। সেই সঙ্গে শুরু হলো অসংলগ্ন কথাবার্তা। মনোবিদ পরীক্ষা করে বললেন হেবেফ্রেনিক স্কিজোফ্রেনিয়া, সবচেয়ে খারাপ ধরনের পাগলামি। খুব অল্প বয়সেই যার সূত্রপাত হয়, মাত্র 14 বছর বয়সে তাকে উন্মাদ আকারে পাঠাতে হলো। সেই সময় মামা মামিমা খুব ভেঙে পড়েছিলেন। আমি তাদের সঙ্গে দেখা করতে গেছিলাম।
আমার হাত ধরে মামিমা কান্না ভেজা গলায় বলেছিলেন, এরকম এরকম কেন হলো বিবস্বান? কেন হলো তার একটা উত্তর আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম, যদিও সেটা প্রকাশ্যে বলার মতো নয়। বারে বারেই মনে হতো সেই সন্ধ্যায় যদি লোডশেডিং না হতো, যদি মেয়েটা অন্ধকারে অতটা সময় পড়ে না থাকতো। অবশ্য একই সঙ্গে এও মনে হতো পুরোটাই আমার ভিত্তিহীন কল্পনা, যে কল্পনায় ইন্ধন জুগিয়েছে বিশুদার সেই উদ্ভট তত্ত্ব। আসলে হয়তো পুরোটাই কাকতালীয়, বিশাখার এমন স্কিজোফ্রেনিয়া এমনিতেও হতো। আসলে হয়তো পুরোটাই কাকতালীয়। এই স্তোক বাক্যে আমি নিজের মনকেই প্রবোধ দিয়ে এসেছি আরো অনেক দিন। অবশ্য লোডশেডিংয়ের বিরুদ্ধে যথাসাধ্য সতর্কতা নিতাম, বিশুদার মতো। সন্ধ্যার পরে হাতের কাছে সবসময় একটা ইলেকট্রিক টর্চ রাখতাম। তারপরে একসময় মোবাইল ফোন আসায় আরো সুবিধা হলো। বোতাম টিপলেই স্ক্রিনে আলোর আভা, জ্বলে ওঠে টর্চও। পুরোটাই কাকতালীয় এই সযত্ন রচিত যুক্তির প্রাসাদ শেষে একদিন হুড়মুড় করে ভেঙে পড়ল। 2013 সালে আমি এরকম তৃতীয় ঘটনার সাক্ষী হলাম। ততদিনে আমি দমদমের ভাড়া বাড়ি ছেড়ে বনহুগলির সম্ভ্রান্ত আবাসনে নিজস্ব ফ্ল্যাটে উঠে এসেছি। বাবা অনেকদিন আগেই প্রয়াত, মা আমার সাথেই থাকেন। বছর 3 আগে বিয়ে করেছি। স্ত্রী সোনারপুরের বাসিন্দা, নাম অর্পিতা ওরফে অপু। 1 বছর আগে তার কোল আলো করে আমাদের একটা ছেলে এসেছে, নাম রেখেছি আদিত্য। 2013 নভেম্বরের গোড়ার দিকে অর্পিতার বোন সমর্পিতার বিয়ে ঠিক হলো। বরের নাম সজল, সে ইঞ্জিনিয়ার। সমর্পিতাকে তার খুব ভালো লেগেছিল। অবশ্য না লাগার কিছু নেই, এমন হাসি খুশি মিষ্টি মেয়ে সহজে চোখে পড়ে না। বিয়ের দিন সকাল থেকেই আমরা সোনারপুরে। এসব দিকে বড় রাস্তা ছেড়ে ভেতরে ঢুকলে এখনো অনেক ফাঁকা জমি চোখে পড়ে। সেরকমই একটা ফাঁকা মাঠে বড় প্যান্ডেল বাঁধা হয়েছিল। বাঁশ আর কাপড়ের সাহায্যে সেই প্যান্ডেলের ভেতরটা বেশ কয়েকটা ভাগে ভাগ করা। একপাশে বরকনের বসার ঘর, ছাদনাতলা, অভ্যাগতদের বসার ব্যবস্থা। অন্যদিকে টানা প্রশস্ত ঘরে পংক্তি ভোজনের আয়োজন, তারও পেছনে রান্নাঘর। আপনারা যারা ভাবছেন বিয়ের আসরে লোডশেডিংয়ের দরুন অন্ধকার নামবে কিনা, তাদের উদ্দেশ্যে বলি, সে সম্ভাবনার কথা ভেবে আমার বিচক্ষণ শ্বশুরমশাই জেনারেটরের ব্যবস্থা রেখেছিলেন। প্যান্ডেলের সমস্ত আলো পাখার জন্য সেই জেনারেটর যথেষ্ট। তা চালানোর জন্য সবসময় একজন লোকও মোতায়েন ছিল। তাহলে এই আখ্যানের এই অংশ শোনানোর দরকার কি? দরকার আছে। সাবধানের মার নেই, এই প্রবাদ যেমন সত্যি, এর উল্টো কথাটাও ততটাই সত্যি। মারেরও সাবধান নেই। সুতরাং শুনুন ধৈর্য ধরে। তখন রাত আন্দাজ 10:30। অতিথিদের সকলেরই খাওয়া প্রায় শেষ। বরকনের বসার ঘরে আমরা কয়েকজন নিকটাত্মীয় তাদের সাথে শেষ ব্যাচে বসবো বলে অপেক্ষা করে আছি। আমার শ্বশুরমশাই আর আমি ছাড়া জনা সাতেক মহিলা, তাদের মধ্যে ছেলে কোলে নিয়ে অর্পিতা, সজলের মা আর আমার শাশুড়িও আছেন। বর সজল সিংহাসনের আকারে সাজানো সোফায় গোবেচারার মতো সমর্পিতার পাশে বসে। সদ্যলব্ধ আত্মীয়াদের অবিরাম মধ্যমেধার ঠাট্টা ইয়ার্কিকে মর্যাদা দেওয়ার জন্য বেচারিকে দাঁত বার করে থাকতে হচ্ছে। 1 বছরের আদিত্য অবশ্য এইসব অর্থহীন বাক্যালাপের অসারতায় বিতৃষ্ণ হয়ে অনেক আগেই মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। কনের সুরসিকা প্রবীণা মাসির নাছোড় উপরোধে সজল আরও একবার আলিঙ্গনের ভঙ্গিতে সমর্পিতার কাঁধে হাত রেখেছে। এমন সময় একান্ত অপ্রত্যাশিতভাবে দৃশ্যপটের উপর অন্ধকারের জবনিকা নেমে এলো। যা লোডশেডিং, আর সময় পেল না, ইত্যাদি বিচ্ছিন্ন উক্তির মধ্যে শ্বশুর মশাইয়ের উদ্বিগ্ন কণ্ঠস্বর শোনা গেল। সর্বনাশ,
জেনারেটরের লোকটাকে এইমাত্র খেতে বসিয়ে দিলাম যে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। তোমরা যে যেখানে আছো থাকো, বুঝলে? মোবাইলের টর্চ জ্বালিয়ে তিনি খাবার ঘরের দিকে দৌড়লেন। মহিলাদের মোবাইল তাদের ব্যাগের ভেতরে, কাজেই ঘর আবার অন্ধকার। আমি আমারটা বার করার জন্য পকেটে হাত ঢুকিয়েছি, এমন সময় সজলের গলা শুনতে পেলাম। সমর্পিতা, সমর্পিতা, কি হলো? কোথায় গেলে তুমি? এক মুহূর্তের জন্য আমার হাত অসাড় হয়ে গেল। পরক্ষণেই মোবাইল বার করে সুইচ অন করলাম। স্ক্রিনের আভায় কিন্তু অস্পষ্টভাবে হলেও সোফায় সজলের পাশে সমর্পিতার অবয়ব দেখা গেল। টর্চ জ্বালাতেই তা আরো স্পষ্ট হলো। একটু পরেই ভটভট শব্দে বাইরে জেনারেটর চালু হলো। উজ্জ্বল আলোয় দেখা গেল সবকিছুই আছে ঠিকঠাক। আসলে হঠাৎ মনে হলো সমর্পিতা আমার হাতের মধ্যে থেকেই যেন কোথায় উধাও হয়ে গেল। হ্যাঁ, এখন তো দেখছি তা নয়। কি করে এতটা ভুল হলো কে জানে। তার এই কথায় আরো এক প্রস্থ রঙ্গরসিকতার সূত্রপাত হল। আমি কিন্তু হাসলাম না, কারণ আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমস্রোত নামছিল। কেউই কি লক্ষ্য করছে না? সজলের পাশে যে মেয়েটা বসে আছে তার মুখের প্রতিটি রেখায় পাথুরে কাঠিন্য। সমর্পিতার লালিত্য এর কোথায়? অপু, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ফিরি, চলো, অনেক রাত হয়েছে। অর্পিতা একটু অবাক হলো। অবশ্য তার বিস্ময়ের আরো বাকি ছিল। সমুটা এরকম পাল্টে গেল কি করে বলো তো? ততদিনে সমর্পিতার দুর্ব্যবহারে তার শ্বশুরবাড়ির পরিবেশ বিষিয়ে উঠেছে। সেখান থেকে আসা অভিযোগ অনুযোগের স্রোতে আমার শ্বশুর শাশুড়ি বিভ্রান্ত। পরিচিত ও শুভানুধ্যায়ীরা ভেবে পাচ্ছেন না সমর্পিতার মতো ভালো মেয়ের পক্ষে এ ধরনের আচরণ কিভাবে সম্ভব। অবশ্য তাদের বেশি দিন ভাবতে হলো না। বিয়ের 1 বছরের মাথায় সমর্পিতার ডিভোর্স হয়ে গেল। তারপর একটা চাকরি জোগাড় করে সে পুনে চলে গেল। এখন কোথায় আছে, কেমন আছে কেউ জানে না, কারণ বাপের বাড়ির সাথেও সে কোনো রকম যোগাযোগ রাখেনি। এই ঘটনার পরে আরো 8 বছর কেটে গেছে। এই 8 বছরে আমার লোডশেডিং সংক্রান্ত সতর্কতার জেরে বাড়ির লোকের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে, সে কথা আপনারা সহজেই অনুমান করতে পারবেন। প্রথম দিকে ঘরে ঘরে দেশলাই, লাইটার, মোমবাতি, হ্যারিকেন, এমার্জেন্সি আলো মজুত করছিলাম। বছর 6 আগে অনেক খরচ করে ইনভার্টার বসিয়ে নিয়েছি। ফ্ল্যাটের সমস্ত আলোর সঙ্গে ব্যাটারির সংযোগ আছে, ফলে লোডশেডিং হয়ে গেলেও তাদের নেভার প্রশ্ন নেই। ইদানিংকালে লোডশেডিং উল্লেখযোগ্য হারে কমে গেছে। এর নেপথ্যে ক্ষমতাসীন সরকারের কৃতিত্ব না উন্নত প্রযুক্তির উপকারিতা, সে বিতর্কে জড়াতে চাই না। মোট কথা, অন্ধকার নিয়ে আর প্রায় ভাবতেই হয় না। সামান্য 5-10 মিনিটের জন্য বিদ্যুৎ না থাকলেও ইনভার্টারের কল্যাণে তা বোঝা যায় না। ঘর সবসময় আলোকিত থাকবে, এরকম একটা নিশ্চিন্তির ভাব যেন গত কয়েক বছরে ধীরে ধীরে মজ্জায় জাঁকিয়ে বসেছিল। আর সেই আত্মতৃপ্তির রন্ধ্রপথেই কিছুদিন আগে কালসাপ ঘরে প্রায় ঢুকে পড়েছিল। বস্তুতপক্ষে আপনাদের সেই কাহিনীটুকু শুনিয়ে সতর্ক করে দেব বলেই এত বড় উপক্রমণিকার আয়োজন। সেদিন রবিবার, রাত প্রায় 9টা বাজে। আমার ছেলে আদিত্য এখন ক্লাস 3-তে পড়ে। শোবার ঘরের খাটে বসে আমি তার ইংলিশ গ্রামারের এক্সারসাইজ বুক দেখছি। আদিত্য বসেছে খাটের ওপরেই, আমার উল্টো দিকে একটু দূরে। অর্পিতা রান্নাঘরে নৈশাহারের আয়োজনে ব্যস্ত। আচমকা সেই ভয়াবহ অন্ধকারের চাদর আবার সব কিছু ঢেকে দিল।
বেশ কিছুক্ষণ স্থাণুর মতো বসে থাকার পর বুঝতে পারলাম লোডশেডিং হয়েছে। আমার গাফিলতির দরুন দীর্ঘদিন ইনভার্টারের স্বাস্থ্য পরীক্ষা হয়নি, তাই সঙ্গত কারণেই সে বিদ্রোহ ঘোষণা করেছে। এদিকে আমাদের বিল্ডিং আবাসনের একটেরে, আশেপাশে অন্য কোনো ফ্ল্যাটের আলো না থাকায় ঘরের ভেতর নিশ্ছিদ্র অন্ধকার। আমার মোবাইলও হাতের নাগালে নেই। রান্নাঘর থেকে উঁচু গলায় অর্পিতা বলল, তোমরা উঠো না, এখানে মোমবাতি আছে, আমি নিয়ে আসছি। অন্ধকারের মধ্যে বসে থাকতে থাকতে হঠাৎ কেমন যেন অস্বস্তি হতে লাগলো। চাপা গলায় ডাক দিলাম, আদি, কোনো সাড়া নেই। আদি। এই তো বাবা, আমি এখানে। যাক, আদিত্যের গলা। অন্ধকারের মধ্যেই সে আমার একেবারে কাছে সরে এসেছে, কিন্তু গলার স্বরে কেমন একটা ধাতব মাত্রা না। পাগলের মতো হাত বাড়ালাম, সেই হাত আদিত্যের মাথা ছুঁল। তৎক্ষণাৎ স্থবির হয়ে গেলাম। হিম শীতল ইস্পাত কঠিন মাথা, কেশহীন রুক্ষ ত্বক, ঠিক সেরকম অনুভূতি ছোটবেলায় অন্ধকারের মধ্যে সেই বলটা ধরে যেমন মনে হয়েছিল। দাঁতে দাঁত চেপে মাথার সামনের দিকে হাত নামালাম। কর্কশ কপাল, এই দুটো কি চোখ? না, ঈশ্বর সাক্ষী, এগুলো শূন্য অক্ষি কোটর, যদিও কোনো এক নমনীয় পদার্থে ভরে উঠছে দ্রুত। নিদারুণ ত্রাসে চিৎকার করে উঠে অন্ধকারের সেই বিভীষিকাকে সবলে ঠেলে সরিয়ে দিলাম দূরে। আর ঠিক তখনই খাটের অন্য প্রান্ত থেকে একটা মৃদু আর্তনাদ কানে এলো। বাবা! ওই যে আদিত্য, আসল আদিত্য। শব্দ লক্ষ্য করে পাগলের মতো ঝাঁপিয়ে পড়লাম। হাতে ঠেকলো শুধু এক জোড়া পা, নরম উষ্ণ পা। প্রাণপণে জড়িয়ে ধরলাম। রান্নাঘর থেকে আলো নিয়ে এসে অর্পিতা নাকি দেখেছিল খাটের উপর বাবা ছেলে দুজনেই অজ্ঞান হয়ে পড়ে আছে। চোখে মুখে জল দেওয়ার পর আমার জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু আদিত্য অত সহজে সুস্থ হয়নি। দু চোখ বুজে সে খাটের ওপর বিকারগ্রস্তের মতো এপাশ ওপাশ করছিল, মুখে অস্ফুট গোঙানি। ডাক্তার এসে পরীক্ষা করে সিডেটিভ দিয়েছিলেন। প্যানিক অ্যাটাক। আগে কোনোদিনও অন্ধকারে থাকিনি বোধহয়। পরে, অনেক পরে আদিত্য কয়েকটা কথা বলেছিল, সেও অর্থহীন প্রলাপের মতো বিবরণ। তাকে নাকি একটা ডার্ক টানেলের মধ্যে দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল কারা। নিয়েই যেত, কিন্তু পাপা শেষ মুহূর্তে তার পা চেপে ধরে। অন্ধকারের মধ্যে আরো অন্ধকার সুড়ঙ্গ। কিছুই বুঝতে না পেরে অর্পিতা সপ্রশ্ন দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি কোনো মন্তব্য করিনি, তবে সেই থেকে সতর্কতার মাত্রা আরো বাড়িয়েছি। লোডশেডিং এর বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থায় এখন আর কোনো শৈথিল্য বা ত্রুটি রাখি না। আশা করি আপনারাও রাখবেন না। লোডশেডিং এর মধ্যে কি হয় কোনো ঠিক নেই। শুনছিলেন ঐশিক মজুমদারের কাহিনী অন্ধকারের উৎস হতে। গল্প পাঠে ছিলেন শায়ক আমান। বিভিন্ন চরিত্রে শায়ক, হ্যাপি, বর্ষা, কৌশিক, বর্ণিশা এবং আমি তমাল। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।